নমস্কার সবাইকে অর্জকের নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের ত্রিগোনোমেট্রিক অনুপাত, এটা লাস্ট ক্লাস হবে, 6 নম্বর ক্লাস। সাথে থাকছি আমি অনিরুদ্ধ রায় অর্ক, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে যে জিনিসটা আমাদের ছোটখাটো মানে একটু জানার দরকার, জাস্ট যে এই থেটা কোণে যখন আমরা রেডিয়ানে পরিমাপ করি, মানে আমার যখন এই থেটাটা আমার ডিগ্রিতে না থেকে রেডিয়ানে পরিমাপ হয়, তখন এই যে ফাংশনগুলো আছে, যে ত্রিকোণমিতিক ফাংশন, এইগুলোকে বৃত্তীয় ফাংশন কেন বলা হয়? এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রশ্ন। জাস্ট মানে এটা জাস্ট জানার জন্য, এটা তোমার হয়তো হাইয়েস্ট তোমার হচ্ছে মানে অনুধাবন, ওই যে 2 মার্কের প্রশ্ন আসে না সিকিউতে, 2 মার্কের প্রশ্ন ওইটাতে আসতে পারে হাইয়েস্ট। তো কি লিখবা? ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা নর্মালি কি জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। এখন সাপোজ ধরো যে তোমার এই সাইন এর রিপ্লেসমেন্ট হয় এক্স দিয়ে, তার মানে আমি কি লিখবো? এক্স স্কোয়ার। এই কজ এর রিপ্লেসমেন্ট হয় আমার ওয়াই দিয়ে, তার মানে আমি কি লিখবো? ওয়াই স্কোয়ার প্লাস, তো ইজ ইকুয়াল টু 1। এটা কি একটা বৃত্তের সমীকরণ না? হ্যাঁ, যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মানে আর হচ্ছে 1 ইউনিট করে, তার মানে এটা হলো কি 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ। যার কারণে মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমার সকল ত্রিগোনোমেট্রিক ফাংশন আছে কি বাউন্ডেড হয় হচ্ছে সার্কেল ইকুয়েশন দিয়ে, যার কারণে এগুলো বৃত্তীয় ফাংশন বলা হয়। ঠিক আছে, নেক্সটে আমরা মুভ করি। নেক্সটে হচ্ছে আমার কি বলছে, যে সাইন থেটা ও কস থেটা ফাংশন দুইটির ডোমেন বাস্তব সংখ্যার সেট মানে রিয়েল নাম্বার, এবং রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। এটার ব্যাখ্যাটা কি আমি বলি। নর্মালি যেটা হয়, এটুকুলো জানার দরকার, কেন যে এমসিকিউ তে ফ্রিকোয়েন্টলি আসে, এমসিকিউ তে অনেকবার আসে, স্টার স্টার। ঠিক আছে, সকল টেস্ট পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক আসবে। তো সাইন থেটাই যেটা হয়, যে থেটার যতগুলো ভ্যালুই তুমি বসাও, অথবা কস থেটাই তুমি যতই ভ্যালু বসাও রিয়েল নাম্বার থেকে, তোমার কিন্তু অলওয়েজ ভ্যালু দিবে, আউটপুট আসবে। ঠিক আছে, এগুলো এমসিকিউ, তো জাস্ট আমি বুঝাচ্ছি যে কেমন, মানে জাস্ট তোমার যাতে মনে থাকে। এখন এই কস থেটায় থেটার যে কোনো ভ্যালুর জন্য যে কোনো ভ্যালুর জন্য তোমার আউটপুট আসবে। সেম ভাবে সাইন থেটাতেও যে কোনো ভ্যালুর জন্য আউটপুট আসবে। তার মানে অলওয়েজ এর ডোমেন হবে রিয়েল নাম্বার, এবং রেঞ্জ হবে কি -1 থেকে 1। আমরা দেখতেই পারি যে থেটা আমরা যত ভ্যালুই বসাই, আমার সাইন থেটার মান কিন্তু অলওয়েজ এরকম থাকে, -1 সাইন থেটা 1, মানে -1 বা তার সমান, এর থেকে বড়, এবং 1-এর ছোট বা তার সমান। ঠিক আছে, সেম ভাবে কস থেটাটাও, এটাও কি এর মধ্যেই বাউন্ডেড থাকে, -1 বা তার সমান, এবং তার থেকে বড়, এবং 1-এর থেকে ছোট বা তার সমান। তো এই কারণে হচ্ছে কি, ডোমেন আমার যে কোনো ভ্যালু হইতে পারে, মানে রিয়েল নাম্বার হইতে পারে, বাট আমার রেঞ্জ জিনিসটা কিন্তু অলওয়েজ ডিফাইন। ঠিক আছে, নেক্সটে চলে যাক। এখন ট্যান থেটার ডোমেনটা আমার অলওয়েজ রিয়েল নাম্বার না, আমার কিছু সংখ্যক জিনিস বাদ গেছে। এই জিনিসটা মানে কি, যে রিয়েল নাম্বারের থেকে এই জিনিসটুকু আমার বাদ গেছে, এই 2n+1π/2। সেম ভাবে সেক থেটায় রিজনটা কি আমি বলি। আমার ট্যান থেটা মানে কি, ইজ ইকুয়াল টু সাইন থেটা ভাগ কস থেটা, এই দুইটা একসাথে বোঝা হয়ে যাবে। সেক থেটা সমান কি, 1/cos থেটা। একটা কমন প্যাটার্ন দেখছো, দুইটার নিচেই আমার হচ্ছে কস থেটা আছে। এখন এটা একটা সময় কিন্তু অসংজ্ঞায়িত হইতে পারে, কারণ কি, আমি ধরো কস থেটা যদি আমার 0 হয়, সাপোজ এটা যদি 0 হয়, তার মানে কি sin/0, মানে কি এটা, এটা তো হবে না। সেক থেটা 1/0, মানে এটাও তো পসিবল না, মানে এই ধরনের আউটপুট তো আমরা আমরা এক্সপেক্ট করি না। ঠিক আছে, তো এইটা করার জন্যই এগুলো কি আমাদের অসংজ্ঞায়িত ভ্যালু, এগুলো কি অসংজ্ঞায়িত। এখন এই যে এক্সপেক্ট করি না, তার মানে কি, আমি যদি বলতে পারি যে cos θ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কি থেটা ইজ ইকুয়াল টু 2n+1π/2।
তার মানে এই জিনিসটা আমরা বিপরীত ত্রিকোণমিতিতেও জানতে পারবো যে আমি ডাইরেক্ট কিভাবে এই জিনিসটা লিখলাম। তবে আমি এখন একটা শর্ট সামারি দিই যে আমার cos থিটার মান 0 কখন কখন সম্ভব? থিটার মান যখন আমার এই প্যাটার্নটা ফলো করে। n এর মান কি? n এর মান হচ্ছে -1, -2, 0, 1, 2 এনিথিং ক্যান বি পসিবল। ঠিক আছে? তো এই n এর মান যাই হোক আমার এই প্যাটার্নে আছে মানে হচ্ছে থিটা, মানে এই থিটার এই মানটার জন্য আমার cos থিটা আসবে 0। এবং cos থিটা 0 হলে আমার tan থিটাও অসংজ্ঞায়িত হয়ে যাবে, sec থিটাও আমার অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত তো আমার হইতে দেয়া যাবে না। আমার ডোমেনে এমন সবকিছু এমন আউটপুট দিতে হবে যার জন্য আমার জিনিসটা যেন সংজ্ঞায়িত থাকে। আমার ডোমেনটা এমন ভাবে হইতে হবে। কেন যে এটা এই জিনিসটা ডোমেন রেঞ্জ যাতে আমার সংজ্ঞায়িত হয়। আমার জিনিসটা কিন্তু সেইভাবেই ডিফাইন হইতে হবে। সংজ্ঞায়িত হয়। তো আমার এই কারণে আমি রিয়েল নাম্বারের থেকে এই 2n প্লাস ওয়ান পাই বাই টু বাদ দিছি, সেক থেটাতেও 2n প্লাস ওয়ান পাই বাই টু বাদ দিছি। এখন একটা জিনিস কি যে ট্যান থেটা আমার অলওয়েজ সকল রিয়েল নাম্বারই আউটপুট হিসেবে দেখাবে। এটা একটা সত্য কথা। এটা হচ্ছে কি সকল রিয়েল নাম্বারই আমার দেখাবে। কারণ কি ট্যান থেটার অনুপাতটা কি থেকে আসে? সাইন থেটা থেকে আসে, কস থেটা থেকে আসে। বাট সেক থেটার জন্য কিন্তু এটা মানে ট্রু না। সেক থেটার রেঞ্জটা আমার কি হবে যে এটা হলো কি -1, এর হচ্ছে কি -1 এর সমান হইতে পারে অথবা এর বড় হইতে পারে এক্স এর ভ্যালু, অথবা হচ্ছে কি মানে -1 এর থেকে হচ্ছে আমার মানে -1 এর থেকে ছোট হবে। সরি, আমি ভুল করছি। উম, হ্যাঁ, এটা কি হবে যে এক্স এর ভ্যালু আমার অলওয়েজ -1 এর সমান হইতে পারে অথবা -1 এর ছোট হইতে পারে সেক থেটার রেঞ্জটা। এটা কেন হচ্ছে আমি পরে বলি। অথবা আমার একটা জিনিস হতে পারে 1 এর থেকে বড় হইতে পারে বা 1 এর সমান হইতে পারে। কারণ কি আমি বলি, সাপোজ তুমি মনে করো যে cos থেটার ভ্যালু কি আমরা জানি এর মানে এর রেঞ্জটা কি হবে? একটু আগে আমরা জানছি যে এর রেঞ্জ হবে হচ্ছে কি -1 থেকে 1 এর ভিতর। সাপোজ ধরো যে cos থেটা মান হচ্ছে হাফ, তাহলে sec থেটার ভ্যালু কি হবে? 2, অলওয়েজ 1 এর থেকে বড়। অথবা সাপোজ মনে করো cos থিটা ইজ ইকুয়াল টু -হাফ, তাহলে sec থিটা কি হবে? -2। তার মানে এই জিনিসটা আবার -1 এর থেকে ছোট। তার মানে তুমি এই যে এই ব্যবধিটার মধ্যে তুমি যে কোনো পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট, তুমি অলওয়েজ কিন্তু এই জিনিসটা পাবা যে -1 এর সমান বা তার ছোট, অথবা হচ্ছে 1 সমান বা তার বড় ভ্যালুগুলো এরকম আসতেছে। সমান কেন হচ্ছে? সাপোজ ধরো যে cos থিটা ইজ ইকুয়াল টু -1 এর তো সমান হইতে পারে। তার মানে কি sec থিটার আমি যদি উল্টায়ও লিখি তাহলে ওই -1ই আসবে। সেম ভাবে cos থিটার মান যদি 1 আসে তার মানে sec থিটা 1 আসবে। তার মানে কি এটা সমান মেইনটেইন করতেছে বাট -1 এর ছোট হবে অথবা আউটপুট 1 এর বড় হবে। আই গেস আমি তোমাদের বুঝাইতে পারছি। এইবার এইটায় আসা যাক, cot থিটা এবং cosec থিটা। ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা যদি আমি ইকুয়েশন লিখি এটা এখান থেকে তোমরা বুঝতে পারবে। cot থিটা মানে কি? সরি, cos থিটা মানে হচ্ছে cos থিটা ভাগ sin থিটা। আবার cosec থিটা মানে কি? এটা সমান হচ্ছে কি 1 বাই sin থিটা। এখন একটা জিনিস কি আমি জানি যে ডোমেন আর রেঞ্জ আমার সংজ্ঞায়িত হইতে হবে। সংজ্ঞায়িত হইতে হবে। রেঞ্জও তাই। ঠিক আছে? এখন তোমার দেখতে হবে যে ডোমেন থেকে আমার এন পাইটা কেন বাদ যাচ্ছে। বাদ যাওয়ার রিজনটা তুমি হয়তো এতক্ষণে গেস করেই ফেলছো আগের থেকে। সেম ভাবে তোমার যদি সাইন থেটা সামাও জিরো আসে, জিরো আসে, তার মানে কি সাইন থেটা ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি এটা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত প্রকাশ করে। এটা তোমার অসংজ্ঞায়িত প্রকাশ করে। এখন দেখতে হবে যে আমার থিটার কোন ভ্যালুর জন্য আমার সাইন থিটা জিরো আসে। থিটা ইজ ইকুয়াল টু এন পাই হলে আমার জিরো আসে। এন এর ভ্যালু এখানে +-1, +-2, +-3, তারপরে জিরো। তো এন এর এই কটা মানে যে কোনো ভ্যালুর জন্য আমার যদি থিটা এন পাই হয় তার মানে আমার সাইন থিটা আসবে জিরো। এবং সাইন থিটা জিরো মানে আমার কট থিটা অসংজ্ঞায়িত, কোসেক থিটা অসংজ্ঞায়িত। এবং এই এন পাই বাদ দিলেই তখন আমার ডোমেন হবে সংজ্ঞায়িত। আমার রেঞ্জ হবে কট থিটার জন্য রেঞ্জ হবে রিয়েল নাম্বার, মানে যে কোনো ভ্যালুই আমার আউটপুট হিসেবে, যে কোনো ভ্যালুই আমার আউটপুট হিসেবে আমি পাবো। বাট কোসেক থিটার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম না। এটা আমি আগের ব্যাখ্যা থেকেই আমি হয়তো রিয়েলাইজ করতে পারি। সাপোজ ধরো যে সাইন থিটার ভ্যালু তো আমি জানি -1 এর সমান বা তার বড় সাইন থিটা, এবং 1 এর ছোট বা তার সমান। এখন সাপোজ মনে করো যে সাইন থিটা আমি ধরলাম 2/3,
তাহলে কোসেক থিটা আমার কি আসবে, 3/2 ইজ ইকুয়াল টু 1.5, বড় 1। তার মানে এই জিনিসটা দেখতে পাচ্ছ যে কোসেক থিটার ভ্যালুটা আমার হচ্ছে 1 এর সমান বা তার বড় হইতে পারে, অথবা কোসেক থিটার ভ্যালুটা আমার -1 এর সমান বা তার ছোট হইতে পারে। এই জিনিসটা আমার মেনটেন করতেছে, এটা তুমি জাস্ট রিচেক করে করে বুঝতে পারবে। তাহলে এটা তোমার এমসিকিউ তে মনে রাখার জন্য অনেকটা হেল্পফুল হবে, তোমার মুখস্থ করা লাগবে না। নেক্সটে চলে যাক। এটা হলো, এইবার আমরা চলে আসছি যে ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক ফাংশনস পিরিয়ডিক টাইম। ফাংশন পিরিয়ডিক টাইম, এটা একটা বুঝলে তোমার সবগুলো বোঝা যাবে। পিরিয়ডিক টাইম, পর্যায়কাল আসলে কি? পর্যায়কাল জিনিসটা আসলে যেটা বোঝায় যে যে সময় পর্যন্ত মানে হচ্ছে একটা ফাংশন একটা পর্যায় থেকে শুরু হয় এবং যে সময় পর সেটা আবার তার পুনরাবস্থায় ফিরে আসে। সাপোজ মনে করো যে সাইন এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখন আমি ফাংশন অফ এক্স প্লাস পাই আমি লিখলাম তাহলে সাইন এক্স প্লাস পাই। এখন এই এক্স প্লাস পাই মানে কি, আমার পায়ের জন্য তো সাইন সাইনই থাকবে, যেহেতু এটা হচ্ছে পাই/2 এর জোড় গুণিতক। ঠিক আছে, বাট পাই প্লাস এক্স কোন চতুর্ভাগে? 1, 2, 3, এটা হলো কি তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান আমার নেগেটিভ, তার মানে কি এটা হলো কি সাইন মাইনাস সাইন এক্স আসবে। মাইনাস সাইন এক্স ইজ নট ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তার মানে কি এটা এর পর্যায়কাল না। এবার সাপোজ মনে করো আমি ধরলাম যে সাইন অফ এক্স প্লাস 2 পাই, তার মানে কি এটা হলো কি ফাংশন অফ এক্স প্লাস 2 পাই। এখন সাইন অফ এক্স প্লাস 2 পাই জিনিসটা আমার কোথায় পড়তেছে? যেহেতু আমার এটা হচ্ছে কি পাই/2 ইন্টু 4, মানে কি আমার 4 গুণিতক মানে হচ্ছে জোড় গুণিতক, জোড় গুণিতক মানে সাইন সাইনই থাকবে, কস চেঞ্জ হবে না। বাট এটা কোন চতুর্ভাগে পড়ে? তাহলে 2 পাই মানে হচ্ছে কি একটা, মানে পাই/2 এর 4, দুইটা, তিনটা, চারটা, এটা মানে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে মানে হচ্ছে আমার সাইন ধনাত্মক, তার মানে কি এটা কি আসবে, এটা হলো কি সাইন এক্স। এই সাইন এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তার মানে কি যে আমার এর পর্যায়কাল হবে 2 পাই। মানে 2 পাই পর পরই আমার সাইন এক্স এর আগের ফাংশনটা আবার তার পুরনো অবস্থায় ফিরে আসে। এই সেম ব্যাখ্যা তোমরা সব জায়গায় দিতে পারবে। যেমন ধরো যে এই কজ এক্স এর পর্যায়কাল 2 পাই, কারণ যে কজ এক্স প্লাস 2 পাই ইজ ইকুয়াল টু কজ এক্স। সেম ভাবে মানে এই যা আগের ব্যাখ্যা ইউজ করছি সেটাই, এই জন্য আর দেখাচ্ছি না। নেক্সটে চলে যাক। নেক্সট এটাও সেম, যদি আমি ট্যান এক্স প্লাস পাই করি তাহলে আমি ট্যান এক্স পাবো, যার জন্য পর্যায়কাল হচ্ছে আমার পাই। কারণ সাপোজ ধরো আমি এরকম লিখলাম এক্স প্লাস পাই মানে কি ট্যান ট্যানই থাকতেছে, বাট এখানে আমার থাকতেছে কেন যে আমার এটা পাই/2 ইন্টু 2, কারণ হচ্ছে আমার জোড় গুণিতক। জোড় গুণিতক মানে আমার ফাংশন চেঞ্জ হবে না, এবং এক্স প্লাস পাই মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমার ট্যান এক্স কিন্তু পজিটিভ, যার কারণে এটা ট্যান এক্সই থাকতেছে এবং এর পর্যায়কাল পাই হচ্ছে। এবং কট এক্সও তাই সেম, এক্স প্লাস পাই ইজ ইকুয়াল টু কট এক্স। এর কারণে আমার এর পাইও পর্যায়কাল, এটাই হচ্ছে টি। নেক্সটে চলে যাক। আচ্ছা, এইবার আমরা চ্যাপ্টারের একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। এটা হলো কি লেখচিত্র অঙ্কন, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট লেখ আমার কাছে মনে হয় ট্যান এক্স। কেন যে তুমি যদি এটা পারো বাকি সবকিছু পারবা, একদম সিম্পল হিসাব। ঠিক আছে, তো আমার প্রশ্নে কি বলছে, ট্যান এক্স এর লেখচিত্র অঙ্কন করো এবং যেখানে এটার ব্যবধি আছে -π/2x পাই। কেন বলো দি যে -π বুইটে এইটা দিল না, মানে -π/2 এর ইকুয়াল দিল না, এটা রিজনটা কি এটা বল। যদি আমি ধরি যে ট্যান -π/2 মানে কি সাইন -π/2, এটা হলো কি কজ -π/2। এই জিনিসটা আমার কি বোঝায়, সাইন -π/2 মানে কি -1, এবং কজ -π/2 মানে কি 0, তার মানে কি এটা অসংজ্ঞায়িত না? এটা হলো কি অসংজ্ঞায়িত। এবং ট্যান পাই কি, ট্যান পাই মানে কি সাইন পাই ভাগ কস পাই। তা এই যে এই জিনিসটা আমার কি, তাহলে ট্যান পাই মানে কি, ট্যান 180 আমার কত, এটা যদি ক্যালকুলেটরে দিই 0। তো সাইন পাই মানে হচ্ছে আমার 0, কস পাই মানে হচ্ছে 1। তো এটা তো আমার সংজ্ঞায়িত, বাট
এই -π/2 থেকে এই কারণে শুরু করা হয় নাই, কারণ হচ্ছে এটা অসংজ্ঞায়িত তাই। এই রিজনটা আমি হয়তো বুঝতে পারছি। এখন হচ্ছে আমি নেক্সট যেটা বলবো যে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে সিম্পল হিসাব, তুমি এক্স এর অনেকগুলো ডাটা নিব, অনেক ডাটা নিব এবং তার জন্য আমি ওয়াই এর ভ্যালু পাবো। এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই এর আমি ভ্যালু পাবো। এখন এই জিনিসটা তোমাদের আমি দেখাচ্ছি না, ডাইরেক্ট আমি তোমাদের ছকটা দেখাচ্ছি যে কেমনে ভ্যালু নিছে। এটা সিম্পল হিসাব, এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মান আমার 0 আসবে। ওয়াই মানে কি tan এক্স। এক্স এর মান যদি +-π/18 হয় তার মানে ওয়াই এর মানও আমার সেইভাবে আসবে। এগুলো তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই বসাই করে ফেলতে পারবা। ঠিক আছে, রেডিয়ান মোডে নিবা, ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিবা। রেডিয়ান মোডে নিয়ে এইটা প্রিপেয়ার করবা ফার্স্ট অফ অল। এখন ধরো যে এইটা 4 × π/18 কেন হয়েছে, 4/π/18 মানে হচ্ছে 4 ধরো যে 4/18 মানে কত, আমার 4/18 মানে হচ্ছে 2π/9, tan 2π/9 ভাগ 9 মানে হচ্ছে এটা কেন হয়, ও আচ্ছা সরি, মানে 9π/18, এইটার জন্য ভুল করছি, 9π/18। সো 9π/18 মানে হচ্ছে π/2, সো tan π/2 তে তো অসংজ্ঞায়িত, এটা আমার জানাই আছে, এটা আমার অসংজ্ঞায়িত, যার কারণে আমার ইনফিনিটি আসছে। এখন তোমার কিছু কথাবার্তা আছে যেগুলো তোমরা বইও দেখতে পারবা, অথবা তুমি এটা লিখবা যে লেখচিত্র অঙ্কনের আগে স্টেপগুলো ফলো করবা। যে স্থানাঙ্ক রেখা এক্স ও এক্স, এটা হলো কি আমরা ডিফাইন করব ফার্স্টে, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে এখানে ধরো যে এটা হলো ওয়াই, এবং এটা হলো কি এক্স, এটা হলো কি এক্স প্রাইম, এটা হলো কি ওয়াই, এটা হলো কি ওয়াই প্রাইম। এটা ফার্স্টে ডিফাইন করব, দেন আমরা কি করব, আমরা এই ভ্যালুগুলো বসাবো। তো ফার্স্টে আমরা আরেকটা কাজ করতে হবে, তোমাদের হচ্ছে এককটা ডিফাইন করে নিতে হবে। একক ডিফাইন মানে কি, ধরো যে এই যে ছোট ছোট ঘরগুলো, এই যে একটা ছোট ছোট ঘর, এরকম এই যে ঘরগুলো, এই ঘরগুলোর যে ভ্যালুটা কত ইউনিট করে স্টেপ ফরওয়ার্ড করবে সেটা তোমার বুঝতে হবে। এটা মানে কি, যে এক্স অক্ষ বরাবর আমি যদি ধরি, ধরো এই অবজারভেশনটা তোমাদের আমি শিখাই কেমনে আসবে। এক্স এর ভ্যালুগুলো দেখো, দি π/18, 2π/18, 3π/18, 4π/18, 5π/18, সব কি π/18 এর গুণিতক না, π/18 এর গুণিতক। এটা কিন্তু খেয়াল করো, আমি কিন্তু সেইভাবে ভ্যালুগুলো নিছি। তার মানে আমি যদি নিতে পারি যে এক্স অক্ষের ছোট বর্গের একটুখানি, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, এক্স অক্ষের ছোট দ্বারা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এক্স অক্ষের ছোট বর্গের এক বাহু যদি আমার হয়, মানে ছোট বর্গের এক বাহু ইজ ইকুয়াল টু আমার যদি হয় π/18, মানে আমার এই যে ছোট একটা ঘর, এই ছোট ছোট ঘরগুলো আমি π/18 করে ধরবো, মানে এক একটা ঘর আমি π/18 করে মুভ ফরওয়ার্ড করব। এবং ওয়াই অক্ষ আমি কি করব, ধরো যে ওয়াই অক্ষের হচ্ছে ছোট বর্গের এক বাহু ইজ ইকুয়াল টু 1 ইউনিট। তার মানে ওর একটা ছোট বাহু আমি ধরবো 1 ইউনিট করেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্স অক্ষে আমি ধরবো π/18, ওয়াই অক্ষে ধরবো আমার 1 করে। এইবার আমরা হচ্ছে ড্রয়িং এর দিকে যাই। ড্রয়িং এর দিকের জন্য আমি একটু হালকা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখন আমি ড্রয়িং এর দিকে যাব। ড্রয়িং এ আমি কিভাবে কি করতে পারি, জাস্ট আমার বসাবো। তো এক্স এর 0-র জন্য ওয়াই এর আমার 0, তার মানে কি এটা একদম কেন্দ্র দিয়ে শুরু হবে, বুঝতেই পারতেছি। দেন হচ্ছে কি এক্স π/18 এর জন্য ওয়াই 0.18, তা π/18 আমি কি এক বাহু করে ধরছি না, তার মানে আমি এক একক যাব এখানে প্লাসের দিকে, এবং মাইনাসের দিকেও সেম ভাবে যাব, এবং এটার ভ্যালু কি হবে +-0.18, তার মানে আমি এখানে যেহেতু আমার ওয়াই অক্ষের এক বাহু হচ্ছে 1 ইউনিট করে, তার মানে 0.18 গেছে, মানে ফুল তো আমার যায় নাই। এটা আমি অ্যাজাম্পশনে বসাইবো। অ্যাজাম্পশনে আমার হাল ধরো যে আমি এইখানে যাইতে পারে, এবং ধরো যে আমার এইটার ক্ষেত্রে ধরো এরকম এই জায়গা যাইতে পারে। পরেরটাই যাই, পরেরটা হলো 2π/18 এর জন্য 0.36, তার মানে এটা আমি এইভাবে বসাবো, এটা এই ঘরে যাবে এবং এটা মাইনাসের দিকে, এবং এটার জন্য আমার এইখানে যাইতে পারে, এটার জন্য আমার এইখানে যাইতে পারে।
এইভাবে আমি বসাইতে থাকবো। বসাইতে যে আমি ধরো 5 পাই/18 এটা বসাই। ধরো যে আমি 5 মানে ৩, ৪, ৫ এই জায়গা বসাইলাম। এবার ১, ২, ৩ এটা হলো কি? এটা হলো ১, ২, ৩, ৪, ৫ মানে এটা হলো কি +5 পাই/18 এটা হলো কি -5 পাই/18 এটা হলো কি -5 পাই/18 এটা হলো কি +5 পাই/18 এবং এই +5 পাই/18 বা -5 পাই/18 এর জন্য আমার ভ্যালু আসছে 1.19। তার মানে কি এটা 1 এর একটু বেশি। 1 এর একটু বেশি মানে আমার এখানে যাবে এবং এটা 1 এর একটু বেশি মানে কি এটা এখানে যাবে। এরকম ব্যাপারটা। ঠিক আছে? দেন আমরা কোথায় যাইতে পারি? ধরো যে 6 পাই/18 ই নিই। তো 6 পাই/18 এখানে গেল, -6 পাই/18 এখানে গেল এবং এর জন্য আমি ধরো যে আমি কত আসছে ভ্যালু 1.73 তার মানে 1.5 এর মতো যাবে। তো 1.5 এর একটু বেশি। তো এখানে দিলাম। এবং ওটাও কি হলো যে আমার এটা হইলো যে সাপোজ মনে করো এই 1 গেছে 1.73 মানে এখানে গেছে। সো জিনিসটা আমার কিন্তু এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে এটা যদি তুমি বসাও তো এরকম জিনিসটা আসে। এবং আমি যদি ধরো যে আরেকটু দূর যাই, আমি ধরো 9 পাই/18 এই পর্যন্ত যাই। 9 পাই/18 মানে কি? এটা হলো কি 6, 7, 8, 9 এই পর্যন্ত গেছে এবং এটা হলো কি -6 মাইনাস না এটা হলো কি মানে 6 তার মানে কি -7, -8, -9 এই পর্যন্ত গেছে। তো এই জিনিসটা আমার ডিফাইন করতে হবে। এখানে কিন্তু আমার ভ্যালু নাই। পাই/2 তে কিন্তু আমার ভ্যালু নাই। এটা কিন্তু খেয়াল রাখো। সো ভ্যালু নাই মানে কি আমি বাউন্ডারি লিমিট করতেছি এইটা। এরকম গাঢ় কালি দিয়ে তোমার এখানে বাউন্ডারি লিমিট করতে হবে। ঠিক আছে? লিমিট। এটা বাউন্ডারি লিমিট করছি। সো আমার এইখানে কিন্তু কোনো ভ্যালু নাই মানে এই রেখাকে আমার কোনো জায়গায় টাচ করবে না। জাস্ট এই জিনিসটা কি হবে জানো? এই এর মানে গ্রাফটা হবে এরকম, এরকম অসংজ্ঞায়িত। ঠিক আছে? এবং এইদিকে কি হবে? এই যে বিন্দুগুলো ছুঁয়ে এরম চলে যাবে। একদম অসীমের দিকে চলে যাবে। জাস্ট বুঝছো? খুবই সিম্পল। আবার ধরো যে যেহেতু এটা হয়েছে -π/2 থেকে π/2 পর্যন্ত এই ব্যবধিটা আমার ধরো আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, এই ব্যবধিটা হয়েছে -π/2 থেকে এক্স এর ভ্যালু π/2 পর্যন্ত। কিন্তু তোমার প্রশ্নে কি তাই চাইছে? তোমার প্রশ্নে কি তাই চাইছে? তোমার প্রশ্নে চাইছে -π/2 এক্স নাকি পাই পর্যন্ত। তার মানে কি আরো এক্সটেন্ড করতে হবে। আরো এক্সটেন্ড মানে কি? আমি ধরো এই 10 π/18 নিলাম। 10 π/18 নিলাম। 10 π/18 নিলাম। তাহলে আমার কি হবে? সাপোজ ধরো যে আমি নিলাম মানে আমার পজিটিভ ভ্যালু গুলো নিছে। ঠিক আছে? যেহেতু আমার মানে -10 π/18 কেন নিই নাই? কেন যে এটা ব্যবধির মধ্যে নাই? এটাই ব্যবধির মধ্যে পড়ে না। তুমি চেক করে দেখো। এটা পড়ে না। তাই জাস্ট +10 π/18 নিছে। সো +10 π/18 মানে হচ্ছে আহ এইটা মানে এটা 9 ঘর ছিল তাহলে এইটা এবং আমার ভ্যালু আসছে -5.67 তার মানে হচ্ছে কি অনেক বেশি তার মানে কি এখানে যাবে ১ ২ ৩ ৪ ৫ এই ধরো যে সাপোজ এখানটা যাবে। হুম এবং আরেকটা বিষয় যাবে যেখানে সেটা হলো যে 18 π/18 মানে কি একদম পাই। তার মানে আমি যদি যাই 18 ঘর মানে 11 12 13 14 15 16 তারপরে না এটা হলো কি 11 12 13 14 15 16 17 18 এই ধরো 18 ঘর পর্যন্ত। এখানে কি জিরো? এখানে তো জিরো। এই যে আমি এই ব্যবধিটা আর একটু ডিফাইন করি। এই যে এখানে এটা কিন্তু পাই। এটা হলো কি -π/2 মানে +π/2 এক্স পাই এই ব্যবধি এবং এখানে দেখতেছো যে এইটা। সো এরকম আমি যত ভ্যালু নিব আমি জাস্ট আমি এরকম একটা গ্রাফ পাবো। আমি সবকটা পয়েন্ট যদি আমি ভ্যালু নিই আমি এরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে? তুমি এটা ভ্যালু নিয়েই দেখতে পারো। তুমি এই পয়েন্টে মানে 11 π/18 দেন হচ্ছে তুমি কি ভ্যালু গুলো নিয়ে চেক করতে পারো। এটা হলো কি 11 π/18 13 π/18 15 π/18
তারপরে কি 16 পাই বাই 18, তুমি এগুলো ভ্যালুগুলো যোগ করে দেখো যে তোমার গ্রাফটার প্লটটা এরকমই আসবে। এই হলো ওভারঅল তোমার tan x এর গ্রাফটা। সো tan x এর লেখের বৈশিষ্ট্য যদি তোমাকে লিখতে বলে এখান থেকে তুমি কি লিখবা? x এর মান পাই বাই 2 এর বিজোড় গুণিতক হয়, তখন লেখটি বিচ্ছিন্ন হয়ে যায়। মানে ধরো যে পাই বাই 2 এর বিজোড় গুণিতক মানে কি, এখানে ধরো মাইনাস পাই বাই 2 এবং এখানে কি পাই বাই 2। তো এই যে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 মানে মাইনাস 1 থেকে মাইনাস পাই বাই 2 পর্যন্ত একটা বাউন্ডারি আছে এইদিকে, আবার পাই বাই 2 এর পরে একটা বাউন্ডারি আছে। তার মানে কি অলওয়েজ আমার যখন পাই বাই 2 এর বিজোড় গুণিতক হচ্ছে তখন লেখটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ফাংশন থাকতেছে না। দেন হচ্ছে কি আরেকটা থাকে যে এটা হলো কি সমান্তরাল, মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল দিকে মানে ওয়াই অক্ষের দিকে একটা অসীম দিকে ধাবিত হইতে থাকে। এই জিনিসগুলো তোমরা এক্সপ্লেন করতে পারো, তোমরা হচ্ছে বই রিডিং দিলে মোটামুটি ওভারঅল ধারণা পেয়ে যাবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো এর সাথে সাথে তোমার চ্যাপ্টার 6 ফার্স্ট পেপার থেকে এন্ড হয়ে গেল। তো আমাদের অর্জকে ইউটিউব চ্যানেলে ম্যাট্রিক্সও শেষ হয়ে গেল, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস, এবং হচ্ছে এই সাথে সাথে তোমার এই ট্রিগোনোমেট্রিক রেশিওটাও শেষ হয়ে গেল, ট্রিগোনোমেট্রিক রেশিওসটাও শেষ হয়ে গেল। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং অর্জকের সাথেই থাকো।